ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহর নাম এক অবিচ্ছেদ্য অংশ। একসময় যাকে বলা হতো হিন্দু মুসলিম ঐক্যের দূত, তিনি শেষ পর্যন্ত হয়ে উঠলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রধান দাবিদার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিন্নাহর রাজনৈতিক রূপান্তর এবং কিভাবে তিনি ভারতের মুসলিম জনসংখ্যার একক মুখপাত্র বা সোল স্পোকসপারসন হয়ে উঠলেন। সঙ্গে থাকছে প্রখ্যাত ইতিহাসবিদদের বিশ্লেষণ। 1906 সালে মুসলিম লীগ গঠিত হলেও জিন্নাহ সেখানে যোগ দেন অনেক পরে 1913 সালে। তার আগে তিনি ছিলেন কংগ্রেসের একজন কট্টর জাতীয়তাবাদী নেতা। ইতিহাসবিদ বিপান চন্দ্র উল্লেখ করেছেন যে জিন্নাহর রাজনীতি শুরুতে ছিল ধর্মনিরপেক্ষ এবং আইনি কাঠামোর মধ্যে। তিনি যখন লীগে যোগ দেন তখন একটি শর্ত দিয়েছিলেন, মুসলিম স্বার্থের প্রতি আনুগত্য যেন কোনোভাবেই তার জাতীয় স্বার্থের পরিপন্থী না হয়। 1917 থেকে 1920 সালের মধ্যে ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান জিন্নাহর জন্য ছিল এক বড় ধাক্কা। গান্ধী যখন খিলাফত আন্দোলনের মাধ্যমে ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাইলেন, জিন্নাহ তার তীব্র বিরোধিতা করেন। জিন্নাহ বলেছিলেন, রাজনীতিতে এই ধর্মীয় উন্মাদনা কেবল বিভেদই তৈরি করবে। জিন্নাহ ছিলেন সাংবিধানিক পদ্ধতিতে বিশ্বাসী, অন্যদিকে গান্ধী ছিলেন গণ আন্দোলনে বিশ্বাসী। এই মতভেদের জেরে 1920 সালের ডিসেম্বরে জিন্নাহ কংগ্রেস ত্যাগ করেন। আমার এই চ্যানেলে এই বিষয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি, চাইলে দেখে আসতে পারেন। জিন্নাহর লড়াই কেবল কংগ্রেসের সাথে ছিল না, তাকে লড়াই করতে হয়েছে নিজে সম্প্রদায়ের প্রাদেশিক নেতাদের সাথেও। 1937 সালের পর পাঞ্জাবের ইউনিয়নিস্ট দল এবং বাংলার একে ফজলুল হকের মতো নেতারা জিন্নাহর কেন্দ্রীয় খবরদারি মেনে নিতে চাননি। বাংলাতে 1941 সালে ফজলুল হক জিন্নাহর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে মুসলিম লীগ থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান। জিন্নাহ জানতেন পাকিস্তান দাবি সফল করতে হলে তাকে এই আঞ্চলিক নেতাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই হবে। জিন্নাহ কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলেন? এখানে বিখ্যাত ইতিহাসবিদ আয়েশা জালালের তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত বই দ্য সোল স্পোকসম্যান এ তিনি দেখিয়েছেন যে জিন্নাহর কৌশল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। 1. সংখ্যালঘু থেকে জাতি মানে নেশন। জিন্নাহ দাবি করলেন মুসলমানরা কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায় নয়, তারা একটি আলাদা জাতি। ফলে সংখ্যার ভিত্তিতে নয়, মর্যাদার ভিত্তিতে তারা কংগ্রেসের সমান অধিকার দাবি করে। 2. কংগ্রেসের ভুল। 1937 সালে নির্বাচনে জেতার পর কংগ্রেস মুসলিম লীগের সাথে কোয়ালিশন করতে অস্বীকার করে। ইতিহাসবিদ সুমিত সরকার মনে করেন কংগ্রেসের এই রাজনৈতিক অদূরদর্শিতা জিন্নাহকে মুসলিম জনতাকে একজোট করার এক সুবর্ণ সুযোগ এনে দেয়। 3. পাকিস্তানের অস্পষ্টতা। জিন্নাহ পাকিস্তান স্লোগানটি ব্যবহার করলেও তার সঠিক ভৌগোলিক কাঠামো বা রূপরেখা পরিষ্কার করেননি। আয়েশা জালালের মতে এই অস্পষ্টতা ছিল জিন্নাহর তুরুপের তাস। এর ফলে বাংলার মুসলমানরা ভেবেছিল তারা স্বায়ত্ত শাসন পাবে, আবার সংখ্যালঘু প্রদেশের মুসলমানরা ভেবেছিল তারা সুরক্ষা পাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সমর্থন জিন্নাহর অবস্থানকে আরো শক্ত করে। ভাইসরয় লিনলিথগো কংগ্রেসকে চাপে রাখতে জিন্নাহকে এক প্রকার ভেটো ক্ষমতা দিয়ে দেন। এরপর আসে 1945-46 সালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে মুসলিম লীগ কেন্দ্রীয় আইনসভার সবকটি মুসলিম আসন এবং প্রাদেশিক ভোটের প্রায় 75% লাভ করে। এই জয় জিন্নাহকে সেই বৈধতা দেয় যার মাধ্যমে তিনি বলতে পারেন, আমি ভারতের মুসলমানদের একমাত্র প্রতিনিধি। জিন্নাহর রাজনৈতিক জীবন ছিল এক অদ্ভুত বিবর্তন। একজন কট্টর জাতীয়তাবাদী থেকে একটি নতুন রাষ্ট্রের জনক হয়ে ওঠার পথে তিনি ব্যবহার করেছেন অত্যন্ত ধুরন্ধর রাজনৈতিক কূটনীতি। তার সোল স্পোকসম্যান হয়ে ওঠার পেছনে যেমন ছিল কংগ্রেসের ব্যর্থতা, তেমনই ছিল ব্রিটিশদের নিজস্ব স্বার্থ এবং জিন্নাহর ব্যক্তিগত ক্যারিশমা। বন্ধুরা, জিন্নাহর এই রূপান্তর সম্পর্কে আপনাদের মতামত কি? আয়েশা জালালের সোল স্পোকসম্যান থিওরি কি আপনারা সমর্থন করেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।